Hey guys, welcome to my first vlog. আমি হচ্ছে সৌম্য, তোমরা দেখছো এসএম অ্যাডভেঞ্চার্স। আমি এখন চললাম কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট থেকে 8:40 নাগাদ ফ্লাইট, তো এখান থেকে যাবো ভিয়েতনাম হোচিমিন সিটি। তো চলো যাওয়া যাক। সো আমরা এখন পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। আমার সাথে আছে আমার দাদা। আমরা আমরা দুজনে একসাথে ট্রাভেল করি, যেখানেই যাই বেশিরভাগ আমরা দুজনে একসাথে থাকি। তো এরপর আমরা যাব 4A তে আমাদের এন্ট্রি। তো ওইখান থেকে সোজা এয়ারপোর্টের ভেতরে, এবং ওইখান থেকে বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে। আর তাছাড়া ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন ইমিগ্রেশন কমপ্লিট করেছি আর যাবো গেট দিকে। তো এখন যেখানে আমরা গেট নাম্বার আমাদের 3, তো 3-তে গিয়ে এখন আমরা ফ্লাইট উঠবো। ফ্লাইটে এখনও দেরি আছে, যেহেতু এখনও প্রায় 1 ঘন্টা কাছাকাছি দেরি আছে। তো দেখা হচ্ছে। তো এখন আমরা প্লেনের মধ্যে আছি, ওই সাইডে দাদা এই সাইডে করেছি। এরপর শুধু দেখা হচ্ছে একবারে ল্যান্ড। তো এখন আমরা ল্যান্ড করে গিয়েছি ভিয়েতনাম হোচিমিন সিটিতে। এরপর প্যাকেজ কালেক্ট করে সোজা যাবো হোটেলে। তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, একবারে টায়ার্ড হয়ে গেছি। তো পাই আমি পৌঁছে গেছি রুমে। এবার রুম টুরটা তোমাদের তাড়াতাড়ি দিয়ে দিই। দেখা হচ্ছে 2 সাইজ বেড এইদিকে। তো একটা দাদা, একটা আমি, আর এই একটা টিভি আছে স্যামসাং এর। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা আছে কম্প্যাক্ট, ঠিকই আছে, তবে ছোটর মধ্যে জাস্ট ডিসেন্ট। আর এই মুহূর্তে একটু রেস্ট করে নিই, প্রচন্ড হেঁটে হচ্ছে। আর এতক্ষণে জাস্ট ঢুকেছি, তো একটু ঘুমো দরকার। তো একটা জিনিস যেটা বলা হয়েছিল, ডে 1 ভ্লগ এখানে সমাপ্ত করলাম। খুবই টায়ার্ড, একটু রেস্ট তো দরকারি। আর একটা কথা, কাল যাচ্ছি সিটি ট্যুরে। ডে 2 ভ্লগের জন্য ওয়েট করো। ডে 2 ভ্লগ অনেকটা ইন্টারেস্টিং আছে, আমি কিছু ক্লিপ অবশ্যই এখানে অ্যাড করে দেবো। দেখে থাকো। বাই বাই। তো এই মুহূর্তে আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট, এখন বেরোবো। তো এইটা যেটা আছে, এই এই বাসটা, এই বাসের মাধ্যমে আমাদের বেরোবো। আমাদের হোটেলের লোকেশন যেটা আছে, লোকেশনটা খুবই সুন্দর, কারণ আমাদের একদমই পাশে 7-Eleven আছে। 7-Eleven বলতে তোমার যে কোনো জিনিস সব কিছুই খুবই সস্তায় আর খুবই সুবিধার এখানে। তো আমি রাস্তার আগে দেখাই। তো এইটা কাইন্ড অফ পুরো এয়ারপোর্টের কাছেই আমরা একদম। আর জায়গাটা খুবই সুন্দর। এখানে 7-Eleven প্রচণ্ড সুবিধা, সবসময় খোলা থাকে। আমি পরে অবশ্যই আমার ব্লগের মাধ্যমে দেখাবো। এখন যাওয়া যাক, এখন গিয়ে আমি সোজা লোকেশনে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো এখন আমরা যাচ্ছি একটা মিউজিয়ামে। এখান থেকে প্রায় 2 মিনিটের মতো হাঁটা আছে স্ট্রিট। আর সামনে আমাদের আছে একটা স্কুল, বাচ্চাদের। দেখতে পাচ্ছ এখানে সবাই স্কুল পড়তে যায়, আর এরাও বাচ্চারা কিভাবে বসে আছে, অবশ্যই খুবই ভালো লাগে দেখতে। আর মেনলি রাস্তা যা আছে বেশিরভাগ কলকাতার মতনই, কলকাতার চেয়ে বেশি কিছু পার্থক্য এখানে নেই। এখানে কাছে একটা মিউজিয়াম। সাডেনলি এখানে টেম্পারেচার ইন্ডিয়ার সমানই, কারণ ওইখানকার টেম্পারেচারের সমানই এখানকার যে টেম্পারেচার। আর গরম মোটামুটি ভালোই আছে, তবে ওইটার ডিটেলস একদমই পুরো আমাদের দেশের মতনই, কারণ কাছাকাছি আছে। তবে এখানে যে আছে তা চাইনিজ ইনফ্লুয়েন্স খুবই বেশি। আর বিল্ডিং, রাস্তাঘাট খুবই সুন্দর, অবশ্যই অপূর্ব। যা যা এক্সপেক্টেড তাই এখানে থাকে।
আর একটা কথা যে এখানে এখানে কোনো উবের কিছু নেই, তবে এখানে গ্র্যাব আছে। চাইলে গ্র্যাব ইনস্টল করে সেখানে তুমি যেখানে মন সেখানে যেতে পারো। আর মিউজিয়ামে প্রথমত মিউজিয়ামের বাইরে একটা খুবই সুন্দর, এখানে একটা এয়ারক্রাফটও আছে। এই এয়ারক্রাফট তাদের যুদ্ধের সময় লড়া হয়েছিল। আর এটা এন্ট্রি মিউজিয়ামের, আমরা এখানে এই মিউজিয়াম ভেতর দিয়ে যাবো। তো চলো মিউজিয়ামের ভেতরে একবার দেখা যাক। এইটা টিকিট, এখানে সামনে টিকিট হয়, এন্ট্রি করে ঢুকতে হবে। এই দেখাচ্ছে সব কিছু প্রসেস। তো এখন আমরা পড়ে গেছি এন্ট্রি। এন্ট্রি পর এইদিকে যেটা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ওয়ারের সময় বা তাদের যে ইউনাইটেড স্টেটসের সময় যে যুদ্ধটা লেগেছিল, যুদ্ধের ট্যাঙ্ক, এটা একটা কাকা, যুদ্ধের ট্যাঙ্ক, হেলিকপ্টার সবকিছু এখানে আছে। ওইদিকেও যে যে তোপ সবকিছু ওই সাইডে। আর এইদিকেও যে দেখবো এয়ারক্রাফট, এয়ারক্রাফট বড় বড় এয়ারক্রাফট, জেট এবং সবকিছু একটা অ্যান্টিক পিস এরা এরকম করে রেখেছে যে যুদ্ধের সময় কিভাবে তারা যুদ্ধ করেছিল। আর ট্যাঙ্ক তো অনেক বড় বড়ই আছে। তবে আরো যে যুদ্ধের আইটেম ভেতরে, তো মিউজিয়ামে আমি আরো কিছু দেখাবো ভেতরে। বাইরেও যারা এরা যাত্রাপথে, নৌ যাত্রাপথে যে যুদ্ধ করেছিল সেগুলো ছিল এইদিকে। এটা একটা বেল সামথিং, এইদিকে এটা ট্যাঙ্ক। আর ওইদিকে সাইডে যেটা আছে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, ওইখানে আছে যে নৌকা পথে তারা যেভাবে যুদ্ধ করেছিল। ট্যাঙ্কের পেছন দিকে আছে, ট্যাঙ্কের পেছনটা দেখো কতটা শক্ত, প্রচন্ড শক্ত মেটেরিয়াল। এইদিকে যদি এয়ারক্রাফটটা দেখায়, এয়ারক্রাফটটা পাঁচটা এরকম, আর বডিটা একটু নরম আছে, তবে ভেতরটা অনেকটা শক্ত এয়ারক্রাফট। আর এইদিকে পাইলটের সিট। আর পপুলার যেটা আছে সেটা প্রচন্ডই বড়, দেখতেই পাচ্ছ কতটা বড় পপুলারগুলো। আর এইদিকে যে ট্যাঙ্ক, আর ওই শেষে যেটা আমি আগে দেখিয়েছি ওইদিকে আছে নৌকা পথে যে যুদ্ধ হয়েছিল, নৌকাগুলো যেভাবে আর্ম ছিল সেগুলোই। ওইদিকে এখন মিউজিয়ামের ভেতরে যেতে হবে, মিউজিয়ামের ভেতরে কি কি এক্সপ্লোর করা যায় দেখা যাক, কি কি আছে যুদ্ধ সম্বন্ধে আরো কি ডিটেলস দেয় সেগুলো দেখবো। মিউজিয়ামে এখন এন্ট্রি করতে চলেছে, মিউজিয়ামে এন্ট্রিটা কিছুটা এইরকম। আর আগে থেকে আপনাকে টিকিটটা কেটে নিতে হবে, টিকিটটা কেটে নিয়ে এইদিকে সোজা এন্ট্রি। এখন এন্ট্রি করা যায়। এদিকে একটুখানি বাইরের চেয়ে একটু তো ঠান্ডা, তবে ভেতরটাও খুবই সুন্দর। তো বল কিছু। আর সাথে দাদা তো আছেই, কিছু ছবিও আমরা তুলেছি, সেগুলো অবশ্যই আমি লাগিয়ে দেবো এখানে, দেখতেই পাচ্ছ কারেন্সি ডিটেলস। ভিয়েতনাম ওয়ারে যেগুলো হয়েছে আর কি, সেই সব জিনিসগুলো এখানে দেয়া আছে, মানে শো করা আছে। অরিজিনালি সব ইউজ হয়েছে, সেগুলো এখানে রাখা আছে মিউজিয়াম। এয়ারক্রাফট যেগুলো ইউজ করা হয়েছে। এইদিকে আপস্টেয়ার দিয়ে যে মিউজিয়াম, মিউজিয়ামে যাওয়ার রাস্তা, এবং এখন টিকিটটা কালেক্ট করে এরপরে সোজা মিউজিয়ামের দিকে ঢুকবো আমরা। আর কিছু ডিটেলস যেগুলো নিচের দিকেও আছে, নিচের দিকে ওয়ার সম্বন্ধে যেই আমেরিকার সাথে আর বাকি দেশের সাথে যে যুদ্ধগুলো তারা কীভাবে করেছিল সেই ডিটেলস, ডকুমেন্টারি সব কিছুই এইদিকে আছে। এটা কিছুটা এরকম এদের যুদ্ধের সময় যেভাবে সব হয়েছিল। খালাগুলো তো আর এইদিকে একটা স্ক্রিনও আছে যেভাবে তারা যুদ্ধ করেছিল তার পোর্ট্রেয়াল তারা এখানে শো করেছে। আর এইটা একটা খুবই সুন্দর করেছে তারা। আর ছবি ডিটেলস যদি দিই, এখানে কয়েকটা ট্যাঙ্কও আমি দেখেছি যেভাবে, এই ট্যাঙ্কটাই একটু আগে আমরা দেখলাম। এভাবে তারা খুব সুন্দরভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। আর যুদ্ধটা খুবই ভালো তো লাগছে এই দেখে, এগুলো যে একটা হিস্টোরিক মোমেন্ট এখানে এসে দেখছি, ক্যাপচার করছি। হিস্ট্রি সম্বন্ধে ভিয়েতনাম যেভাবে যা করেছিল তা খুবই প্রশংসনীয়। অবশ্য তাদের লিডার এবং অবশ্য সুভাষচন্দ্র বসু কিন্তু স্টিল ইন ভিয়েতনাম, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই। এখানে মূলত তোমার যুদ্ধ সম্বন্ধে সব কিছু ডিটেলস আছে। আর এটা এটা একটা পোর্ট্রেয়াল যেখানে কীভাবে যুদ্ধের পর কী হালত হয়েছিল গ্রাউন্ডে, কীভাবে দেখো কত বড় বড় গর্ত তৈরি হয়েছিল। এইদিকেও
পলিটিক্স সম্বন্ধে অনেক কিছুই দেওয়া আছে। পুরো মিউজিয়ামটা সেই সময় ভিয়েতনাম আর আমেরিকার যুদ্ধকে ঘিরে যে জল্পনা তল্পনা যাই ছিল সব এখানে তুলে ধরেছে। ডিটেলস বলতে গেলে ভিয়েতনামের সেই সময়কার পলিটিক্স আর যুদ্ধের কায়দায় অনেক কিছুই পরিবর্তন এনেছিল, কারণ তারা আমেরিকার মতো একটা দেশকে যুদ্ধে হারিয়েছিল, যেটা কিছু কম ব্যাপার নেই। এইভাবে তাদের দেখতে পাচ্ছ নিউক্লিয়ার ওয়ারের পিস, তারা শান্তিও চেয়েছিল অবশ্য তাদের জনগণদের উপর। তাছাড়া অনেক ডিটেলস এই মিউজিয়ামে আছে, যে সেই সময়কার পোস্টারও আমি দেখতে পাচ্ছি, সেই সময়কার পোস্টারও তারা দেখিয়েছে। আমেরিকার মতো দেশকে হারানো এটা তো অবশ্যই একটা অ্যাচিভমেন্টের মতো দেশের কাছে। আর এখানে কিছু পদক, হ্যাঁ পদকও দেখিয়েছে। মিউজিয়ামটা সমস্ত রকম ঐতিহাসিক ডিটেলস সব কিছু এখানে শো করেছে। এখন মিউজিয়ামের ভেতরে যা আছে তাই এইটুকুনির মধ্যে, বাইরে যেগুলো আছে সেগুলো যুদ্ধ, এয়ারক্রাফট আর বিভিন্ন রকম তখনকার যা যা ইউজ হয়েছিল সব কিছুই তারা এখানে রেখেছে অ্যাজ এ অ্যাচিভমেন্ট, অ্যাজ এ মুভমেন্ট হিসাবে। তো এখান থেকে সোজা একটু বাইরে যাওয়া যাক। প্রচণ্ড গরম, ভেতরেও প্রচণ্ড গরম, বাইরে তো অবশ্যই গরম। আর ক্যাফে ক্যাফে আর কিছু জিনিসপত্র কেনার জন্য তারা এখানে অবশ্যই জায়গাও রেখেছে। এখানে তুমি চাইলে কোনো যে কোনো জিনিসপত্র ক্যাফে ক্যাফে যদি অ্যাক্সেস করতে চাও, ক্যাফেটেরিয়া আছে। বেশ খুবই সুন্দর জায়গাটা করেছে। ওপর দিকে সেকেন্ড ফ্লোরও মিউজিয়ামের আরও ডিটেল আরও অনেক কিছুই আছে। সেকেন্ড ফ্লোর যাচ্ছি না, এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর যুদ্ধের মিউজিয়ামে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, তুমি যুদ্ধ ডিটেলস জানো কিন্তু কেনাকাটা সবচেয়ে আগে। তাই মেয়েদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমাদের একটা সুবর্ণ একটা মানে সুবর্ণ মেয়েদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ এইদিকে। মেয়েদের ক্ষেত্রে সত্যি কেনাকাটির ক্ষেত্রে সত্যি একটা খুব সুন্দর জায়গা। আর এখানে মেনলি কফি মাগ, ভিয়েতনামে কফি মাগ, পেন্টিংস, এগুলো ডিটেলস। ফ্রিজ ম্যাগনেটও আছে, ফ্রিজ ম্যাগনেট নিতে চাইলে অবশ্য খুবই ভালো। কিছু বুকস, অ্যালবামস, আর এইদিকে পারফিউমস। সেকেন্ড ফ্লোরটা যাওয়া যাক। সেকেন্ড ফ্লোরটা ভাবলাম যা হবে না, এবার দেখে আসি সেকেন্ড ফ্লোরে কী আছে। সেকেন্ড ফ্লোরটা অ্যাক্সেস করে তোমাদের সব কিছু ব্লগের মাধ্যমে তুলে ধরবো। কেমন লাগছে বলো? উপরে কি আছে? আপনি জিজ্ঞাসা করতে আসছে যে উপরে কী আছে, দেখা যাক যাওয়া যাক কী আছে উপরে। একটা জিনিস যে যুদ্ধে ইউনাইটেড স্টেটস সত্যি খুবই গর্বের ব্যাপার। আর সেকেন্ড ফ্লোরটা শুধু আসাই হলো। এইদিকে ওয়ার ক্রাইমস, যেগুলো যুদ্ধের সময় যা যা ঘটনা ঘটেছিল, যেই পলিটিক্স আর যেগুলোই তারা ঘটেছিল সব কিছু ডিটেলস এখানে আছে। মেশিনারি যারা, তারা কী কী মেশিনারি ইউজ করেছিল সামনে আছে। AK-47, সে সময় AK-47 ছিল না জানি না। রাইফেল, যারা পাবজি খেলো তাদের জন্য তো অনেক বড় ডিটেলস। আর এখানে যুদ্ধের সময় যেই মিসাইলসগুলো ছুঁড়েছিল, সেই মিসাইল দেখতেই পাচ্ছ ছিন্ন ভিন্ন অবস্থায়, কত বড় মিসাইলস। ডাইনামাইট সব কিছু এদিকে আছে। আই যে খেলো তারা তো বুঝতেই পারবে যুদ্ধের যে কোনো গেমে। ওয়ার রিলেটেড যে মেশিনারি ইউজ হয়েছিল, সেই মেশিনারি রাইফেলস, থমসন রাইফেল, এটা হচ্ছে শটগান, থমসন রাইফেল, উজি রাইফেল, বুঝতে পারছো যারা পাবজি খেলো বুঝতে পারছো যে কি বলতে চাইছেন। ম্যাটসন রাইফেল। আর এদিকে আছে এই গানসগুলো, যারা খেলো তোমরা বলতে পারবে গানসগুলোর নাম।
M1, আর এদিকে আছে M16। আর এই মেশিনটা মনে হচ্ছে সালমান খান এক হাতে চালাচ্ছিলেন। MK20, আর উপরে এগুলো আছে M18, একটা M16 এর বেটা ভার্সন। আর এইদিকে ক্যানন সুট M79, উপর দিকে আছে বেলজিয়াম অটোমেটিক রাইফেল। অনেক রকম ভিয়েতনাম অস্ত্র শস্ত্র প্রয়োগ করেছিল, তার কিছু নমুনা এটা এখানে তুলে ধরেছে। অবশ্য একটা নস্টালজিয়া টাইপ, কারণ যারা ওয়ার গেমস খেলো, আমি অবশ্যই খেলি, তাদের কাছে এটা একটা ড্রিম কাম ট্রু টাইপ। এটা হাতে নিতে পারলে তো খুবই ভালো হতো। এটা অবশ্য পরের ব্লগে আমি অবশ্য মেশিন গান দেখাবো তোমাদের চালানোটা। কত বড় রাইফেল দেখো, এই একটা রাইফেল চালিয়ে যুদ্ধ করাও কতটাই কঠিন। এখানে ব্যাকগ্রাউন্ডে মেনলি সাউন্ড ইফেক্টও দিয়েছে যে কীভাবে যুদ্ধ হয় না হয়। আর এইদিকে ক্যানন শুট করার জন্য হ্যান্ড ক্যানন, বাজুকা 990mm, সব ডিটেলস আমি এখানে দেখাচ্ছি। আর একটাও আছে অনেক মেশিনারি, ওইদিকে আমি দেখাই তোমাদের মেশিনারির দিকে। খুবই ভালো লাগছে, খুবই একটা নস্টালজিক টাইপের ফিলিং আছে। এইদিকেও যে মিসাইলস ইউজ হয়েছিল সেই মিসাইলস, হ্যান্ড ক্যানন্স, মিসাইলস, বম, বাটারফ্লাই বম, হোয়াট এভার দিস ওয়ান, MK20। এদের ভেতরে এই যে যে ডিটেলস আছে, এদের ভেতরে এরকম ছোট ছোট বল টাইপের থাকতো, যেরকম ব্লাস্ট করতে গেলো এনিমির দিকে ছুটে যেত আর পুরো ছিন্ন ভিন্ন অবস্থায় থাকতো তারা। এখানে ওয়ার ক্রাইমস হিসাবে দেখো কি হালত সেই সময় বাচ্চাদের, তারা রোগে আক্রান্ত, কেউ পুড়িয়ে একদম ছাড়খাড় অবশ্য। একটা যুদ্ধ কোনোদিন একটা দেশের কোনো দেশেরই ক্ষেত্রে ভালো নয়, অবশ্য সব দিকেই বিপদ। খুবই খারাপ যুদ্ধ, তার যুদ্ধে সেই খারাপ দিকটাও এরা তুলে ধরেছে, যেটা খুবই ভালো লাগছে দেখে। মানুষ অ্যাটলিস্ট এটাতে বুঝবে যে যুদ্ধ জিনিসটা কতটা খারাপ। মেশিনারি সবই আমি দেখেছি, ওই দিক সাইডেও কিছু মেশিনারি আছে যেগুলো আমি আর অবশ্যই দেখাচ্ছি। ওইদিকে কিছু মেশিনারি আছে যেটা আমি অবশ্যই দেখাবো। যে ক্যাননের ভেতরে যে মেশিনারি থাকে সেই মেশিনারি শ্যুট করার জন্য। এইদিকেও তাই। ভিয়েতনাম হিস্ট্রি সম্বন্ধে যারা জানো তারা বুঝতেই পারছো যে আমি কী তুলে ধরার চেষ্টা করছি। এদের যুদ্ধে ক্রাইম আর কীভাবে নির্মমভাবে সাধারণ পাবলিকদের কীভাবে হত্যা করা হয়েছিল তার একটা চিত্র এখানে তুলে ধরেছে। দেখে তো অবশ্যই এটা শিহরিত লাগছে, পুরো দেহটা শিহরিত হয়ে যাচ্ছে। ওয়ার ক্রাইম সম্বন্ধে এরা প্রত্যেকটা ডিটেলস তুলে ধরেছে, তারা যুদ্ধে কীভাবে মর্মান্তিক দেশের অবস্থা হয়েছিল। অবশ্য যুদ্ধে তারা যেভাবে ক্ষতি তাদের হয়েছিল, সে ক্ষতি আজও হয়তো থেকে গিয়েছে। সামহাও আমি এটাই বলতে চাই যে ওয়ার কোনোদিন কোনো দেশের পক্ষে ভালো হতে পারে না। এইদিকে ওয়েপেন্সের যে অ্যামুনিশনসগুলো এখানে আছে, কত বড় বড় বুলেট তারা শ্যুট করেছে। একটা বুলেট হয়তো আমার পুরো হাতের সমান। এইদিকে সব কিছুই দেখিয়েছে তারা, হ্যান্ড ক্যানন শুরু করে। আর এইদিকে যেটা আছে যেগুলো মোটর সেল, আচ্ছা মোটর সেল, আর এগুলো ফায়ার করলে অবশ্যই এই বেশিরভাগ শিপমেন্টই থাকে এগুলো। 40mm কার্ট্রিজ, 60mm মোটর সেল, বেশিরভাগ যে মাইনির ক্ষেত্রে যেই অস্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে রয়েছে। থার্ড ফ্লোরে অবশ্যই আছে, আমি অত এক্সপ্লোর করার টাইম নেই। আমি এইখান থেকে বেরিয়ে সোজা যাবো লাঞ্চের জন্য। লাঞ্চে আমি অবশ্যই দেখাচ্ছি কোথায় হচ্ছে লাঞ্চ, আমাদের ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে লাঞ্চ হবে।
এখন আমরা মিউজিয়াম থেকে বেরোচ্ছি, এবার যাবো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার পর সোজা হোটেল যেতে পারি, বা আর একটা জায়গা আছে সেই জায়গাতেও ডাইরেক্ট যেতে পারি। এয়ারক্রাফট, আমি যেটা বললাম, দেখো এয়ারক্রাফটগুলো কতটা বড়, কতটা বৃহৎ, আর কীভাবে তারা যুদ্ধ করেছিল, যুদ্ধের নমুনা কীভাবে তারা জিনিসটাকে এখনো প্রিজার্ভ করে খুব সুন্দরভাবে রেখেছে। পুরো জায়গাটাই খুবই অপূর্ব আর খুবই সুন্দর। এয়ারক্রাফট আর ট্যাঙ্ক যে যুদ্ধে তারা ব্যবহার করেছিল, কিছু যুদ্ধে কিছু তো অনেকটাই ডিস্ট্রয়েড আছে যেটা দেখেছি। অনেক অনেক ট্যাঙ্ক প্রায় ডিস্ট্রয়েড, কিন্তু কিছু কিছু অংশ তাদের এখনো রয়ে গেছে ভালোভাবে, তারা এখানেই প্রিজার্ভ করে রেখেছে। ট্যাঙ্কের একটা জিনিস ডিটেলস, যে ট্যাঙ্কের মাত্রা কতটা বড় তারা এখানে রেখেছে দেখতে হবে। আর এগুলো মোটর যেই অ্যামুনিশনসগুলো দেখালাম সেখানে এখান থেকে শুট হয়। আর এইগুলো তো কতটাই বা বড়, পুরো হাতের হাতের কি করে। আর এইটা তারা নৌকা পথে যে যুদ্ধ করতো সেখানে মেশিন গান অটোমেটিক ফিট। আর এটা ট্যাঙ্কের উপরে মাথা, খুবই ভালো লাগে দেখে। আর এতটা যুদ্ধে যারা গেম খেলে তারা বুঝতে পারছে একদম নস্টেলজিয়া টাইপ ফিল আসছে, কারণ তো এই এই ট্যাঙ্কগুলোই কিন্তু যুদ্ধে ইউজ হয়েছিল। আর এই ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু ইউনাইটেড স্টেটসের বিরুদ্ধে এবং বিভিন্ন দেশের বিরুদ্ধে তারা ভিয়েতনাম যুদ্ধ করেছে এবং জয়লাভও করেছে। তো আর এখানে ইন্টারেস্টিংলি তারা লিখেছে নো ক্লাইম্বিং, কোনো বাচ্চা হয়তো বা কেউ ক্লাইম্ব করে। খুবই সব কিছু কাছেই লেখা আছে নো ক্লাইম্বিং। আর এইখানে কিছু ডিটেলস তারা দিয়ে রেখেছে। এটার ওয়েট প্রায় 210 কেজি, আমারই প্রায় 80 কেজি। আর এখানে 210 কেজি, রেঞ্জ 1100, প্রায় 1 কিলোমিটার 100 ডিস্টেন্স আরামসে কভার করে নেবে এরা। 1 কিলোমিটার এখান থেকে শ্যুট করার পর, মানে ডিস্টেন্স অবশ্য অনেকটা দূর। ডিটেলস ডিটেলস প্রিজার্ভ। আর সামনে একটা বড় প্রোটেক্টর লেয়ার আছে। এটা ঠিক বেরিয়ে যাওয়ার আগে কি মুহূর্ত মনে হলো যে এই জায়গাটা একটু দেখি। আর দেখতে দেখতে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এইটার ভেতরে কি কারিকার্য আছে তা কিন্তু অবশ্যই এই ভেতর দিয়ে সব কিছু দেখা যাবে। এইদিকে যদি আমি দেখি, ফোনটা অবশ্যই ঢোকানো যাবে না, খুবই ন্যারো। একবার যদি ঢুকিয়েছি, যদি ফেসে যায় তো হলো। আর এখন আমরা বাসের দিকে যাব, সবাই চলে গিয়েছে, আমি লাস্ট পার্সন যে এখনো এখানে এক্সপ্লোর করছি। তো এইদিকে সোজা বাসের দিকে গিয়ে আমি যাব। আমরা সবাই বাসে উঠে সোজা ইন্ডিয়ান রেস্টুরেন্টে মানে খাওয়া দাওয়া সেরে আবার একটা জায়গা আছে ওইখানকার আমি পরেটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। বাসে যাওয়ার আগে কিছু ডিটেলস দিয়ে দিই। এই যুদ্ধ সম্বন্ধে যা যা কিছু ঘটেছিল তা এই মিউজিয়ামে সব কিছুই দেখানোর চেষ্টা করেছে, এবং যুদ্ধের যে খারাপ দিকটাও, পরের সব দিক তো আর ভালো হয় না, কিছু খারাপ দিকও থাকে, তো খারাপ দিকটা এটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। আর এখন সেই স্কুলটার সামনে দিয়ে যাচ্ছি। রাস্তাঘাট তবে খুবই মোটামুটি, ভাঙা টোটো সব কিছুই কলকাতার মতনই যা আছে। একটা ছবি তুলে দেওয়া যাক, আমরা একটু পোজ দিয়েছে, ছবিটা তুলি তারপর কথা হচ্ছে। কারেন্টলি আমরা যেখানে আছি সেটা হচ্ছে ফ্রেঞ্চ পোস্ট অফিস। এটা আগে ফ্রেঞ্চদের পোস্ট অফিস ছিল, এটা কিছুটা এইরকম দেখতে। আর এখানে একটা স্ট্যাচু আছে, এটা সেই সময়কার ফ্রেঞ্চদের পোস্ট অফিস ছিল। তারা রেস্টুরেন্ট নিয়ে যাওয়ার আগে এটাই বললো যে একবার এই জায়গাটা দেখি, তারপর রেস্টুরেন্টে নিয়ে যাবে। তো এই জায়গাটা মেনলি এখন হেরিটেজ সাইট। হ্যাঁ হ্যাঁ, তো এইটা এখন ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতরে ফ্রেঞ্চ পোস্ট অফিস কিরকম ছিল। আর কিছুটা জায়গাটা এরকম খুবই সুন্দর, সামাও আমাদের মুর্শিদাবাদের মতো অনেকটা কাছাকাছি। আর ভেতরে কি আছে দেখা যাক। তো যত সম্ভব লাগছে ভেতরে
বেশিরভাগ প্রথম ভেতরে এরা বেশিরভাগ রেস্টুরেন্টই রাখে। দেখার মতো ছিল। Yes, there are something. এখানে কেনাকাটির দিক থেকে বেস্ট ফ্রেঞ্চ কালেকশনের যদি কেউ শখিন থাকো তো ফ্রেঞ্চের সময় কাটে এটা। আর ওপরটা দেখো কতটাই সুন্দর, কতটাই সুন্দর কাজ করা, খুবই সুন্দর জায়গাটা। ফ্রেঞ্চ পিপল সামাও এই জায়গাটাকে স্পেশালি ডেডিকেট করা হয়েছে কেনাকাটির জন্য। কারণ যেখানে দেখছি যে সব জায়গায় কিছু ফ্রেঞ্চ পিসেস কমন, এশিয়ান ফ্রেগ্রেন্স এমনি কেনাকাটার দিক থেকে ফিশ ম্যাগনেটস, মনুমেন্টস, আগে যে মনুমেন্টস এখানে তৈরি হয়েছিল সেই মনুমেন্টসে কিছু দৃশ্য আছে, ছোটোখাটো রিং সামটাইম এখানে সাজানোর জন্য, যেটা হচ্ছে 55,000 ডং। 55,000 আমি কারেন্সি ডিটেলস সেট করবো, অবশ্যই জানাবো এই ব্লগে। আর এইদিকে আছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে মেনলি কেনাকাটির জন্য যা আছে, এখানে বেশি কিছু নেই, মেনলি এটাই আছে। এই এলাকাতে এখানে পোস্ট অফিস করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে, কিছু পাঠাতে গেলে অবশ্যই জানি, আমি আবার তোমাদের পাঠিয়ে দেবো। এখানে পোস্ট অবশ্যই এখানে কিছু জিনিস কেকের মতো সামনে কিছু এরকমই হবে। এখানে পোস্ট অফিসে কাজ যেটা হয় সেটা করা হচ্ছে। এই সাইডে কেনাকাটির দিক আছে, আর এইদিকে বোটলস, কাপস, খুবই সুন্দর বোতল একটা নিতে অবশ্য ইচ্ছা করছে। এই জায়গাটা মেনলি ফ্রেঞ্চরাই তৈরি করে, এখানে এখনো অবশ্য হেরিটেজ হিসেবে ধরলেও এই জায়গাটা এখনো পোস্ট অফিসে বিভিন্ন কাজ করা হয়। তাছাড়াও অনেক জিনিস কেনাকাটির দিক থেকে অনেক জিনিস কেনাকাটির দিক থেকেও অবশ্যই ভালো। অবশ্যই এই জায়গাটা কেনাকাটির দিকেই ডেডিকেটেড, তবে কিছু পোস্ট অফিসে কাজ এখনো পর্যন্ত আমি দেখছি। আর এই দিকটা পুরো শপিং এরিয়া, এই দিকটা পোস্ট অফিসে, এই দিকটা পুরো শপিং এরিয়া, আর এই দিকটা মেনলি পোস্ট অফিসে কাজ এখন হয়। তবে খুব সুন্দর জায়গাটা। আর ফ্রেঞ্চ ফ্রাইস যে তৈরি করে গেছিলেন, তো ফ্রেঞ্চ ছোঁয়াটা খুবই এখানে দেখা যাচ্ছে। তো এখন চলো যাওয়া যাক, এখন সোজা রেস্টুরেন্টে যাবো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে, এটা আমি অবশ্যই দেখাবো। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে একবারে এই পরে যে জায়গাটা আছে সেই জায়গাটা গিয়ে একবারে তোমাকে শো করছি। এই রেস্টুরেন্টে এখন লাঞ্চটা সারবো, লাঞ্চটা সারার পর যাবো হোটেলে। এইদিকে সোজা রেস্টুরেন্ট বুফে সিস্টেম, তাই নিচে নিচে খাবার সিস্টেমই। এখন যাওয়া যাক, দেখি কতক্ষণ লাগে, তারপর একবারে ডিটেলস আমি এখানে শেয়ার করছি। এখন আমাদের লাঞ্চ কমপ্লিট, এরপর যাবো স্কাইডেক টল টাওয়ার হোচিমিন সিটির, আর তারপর হচ্ছে ওয়াটার পার্ক। প্রথমত হচ্ছে দেশটা সত্যি খুব ভালো, গরিব দেশ, তবে সাজানো গোছানো দেশ। তবে অতটা রাস্তা পরিষ্কার নয় যতটা ভাবছো, খুবই একটু আছে, খুবই হ্যাঁ একটু জঘন্যতা আছে, কলকাতার মতনই অনেকটা কাছাকাছি ভালো আমার মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন একটু রাখে, তবে আমাদেরও উচিত আমাদের দেশকে, ইন্ডিয়াকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কারণ সেটা আমাদের দেশ, আমাদের উচিত। এদের একটা কমন ব্যাপার হচ্ছে যে এরা সবসময় হেলমেট পরে, আর সব জায়গায় এদের হেলমেটটা খুব কমন। সব জায়গায় পেট্রোল পাম্পও আছে, পেট্রোল পাম্পের তেল খুবই সস্তা এদিকে। আর টল বিল্ডিং বলতে স্কাইডেকি যেটা আছে, এটা একমাত্র এখানে টল বিল্ডিং, তেমন কিছু নেই। আমি দেখা একটা সামনে আমার পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প আমি দাম দেখলাম তো খুবই সস্তা আমাদের ইন্ডিয়া তুলনা, আমাদের ইন্ডিয়াতে অবশ্য ট্যাক্স সেকশন অনেক বেশি, তাই জন্য ওদের দামটা অনেক বেশি হয়। আর এইদিকে যেটা আর একটা সামনে একটা বিল্ডিং আছে, এটা সামাও 5 স্টার হোটেলই হবে। লাখ কস্টের শোরুমও আছে অবশ্যই এখানে, তোমরা যদি ইন্টারেস্টে থাকো দেখতে পারো। প্রচণ্ড প্রাইস হয় এদের, আর হেভিলি মার্কেটিংও হয়। তবে এরপর আমরা সোজা টল বিল্ডিংয়ে যাব, তারপর সেখান থেকে ওয়াটার পার্কের শো, তারপর হোটেল। তো এখন আমরা চললাম স্কাইডেক। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিং একদম টপ ফ্লোরে নিয়ে যাবে। এবার দেখা যাক সেখানকার ভিউ
ভিউ তো অপূর্ব হবে স্বাভাবিক, যে কোনো লোকেশনে তার প্রাইম লোকেশন একটা টাওয়ার, টাওয়ার থেকে ভিউ দেখার যে মজা আছে মজাই আলাদা। এখন এই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি, এই দিক দিয়ে এন্ট্রি করে সোজা যাব একদম স্কাই ডেকের টপে। তো বেসিক্যালি এই জায়গাটা একটা মলের ভেতর দিয়ে যেতে হয়, যেমন দুবাই মল যারা দেখেছো ব্লগে বা কিছুতে বুঝতে পারছো যে দুবাই মলে কিন্তু একটা শপিং মলের ভেতর দিয়ে যেতে হয়। এবার এইদিকে আছে স্যামসাং এর শোরুম, আর এইদিকে এসকেলেটর। এখান থেকে টিকিট কালেক্ট করার পর যাব স্কাই ডেকে। এখন তো টিকিট এরা কাটছে, এরা টিকিট কেটে নিক, তারপর আমরা টিকিট কালেক্ট করে যাব একদম টপ ফ্লোর। ফ্লোর সম্বন্ধে, এই বিল্ডিং সম্বন্ধে এইখানে সমস্ত কিছু দেওয়া আছে, তো কোন ফ্লোরে কি আছে না আছে। এটা বিশাল বড় মল, আর মলের ভেতরেই একদম টপে আছে হেলিপ্যাড, আর হেলিপ্যাডের উপরে একদম সুন্দর ভিউ, যেটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি এখন। এইখান থেকে লিফটের মাধ্যমে যেতে হবে উপরে। তো চলো এখন উপরে যাই, অনেকটা ভিড় আছে, তো আস্তে আস্তে তোমাদের সব দেখাচ্ছি। সো এখন আমরা আছি ফোর্থ ফ্লোরে। ফোর্থ ফ্লোরে কিছু জিনিস দেখা যায়, যেটা এখানে বিল্ডিং গ্রিন স্ক্রিন করা আছে। বিল্ডিং এর টপে চাইলে কেউ যদি ছবি তুলতে যায় তাহলে একটা ছবি তুলতে পারে, এখানে সুন্দর ডিজাইন করা আছে। ফোর্থ ফ্লোরটা অবশ্যই খুব সুন্দর। এবার এইদিকে সোজা এইদিকে গিয়ে একদম টপে যেতে হবে। এবার টপে চলো, এটা হচ্ছে এন্ট্রি, যাওয়া যাক। খুবই সুন্দর লাগছে জায়গাটা। আমার GTA 5 এর মতো ম্যাপে লাগছে, এটা ওইরকমই। এখান থেকে লিফট করে তারপর। তো এখন আমরা 50 নম্বর ফ্লোরে আছি। আমি তোমাদের দৃশ্যটা দেখাতে চাই। তো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর দৃশ্য, আর পুরো শহরটা একদম ক্যাপচার করা, আর খুবই সুন্দর লাগছে, প্রচন্ড সুন্দর। এই বিল্ডিংটা পুরোটা রাউন্ড হয়ে আছে। তো চলো এখানেও পালে কোনো ডিটেলস যদি কেউ দেখতে চায় তাহলে এখানেও দেখা যেতে পারে, যারা চাইবে। এখানে দাদা দেখছে, আমিও এরপরে যাব। আর মাইন্ড ব্লোয়িং, জাস্ট লুক অ্যাট ইট, জাস্ট লুক অ্যাট ইট। I can't believe what I'm seeing right now and what I'm capturing. তো জাস্ট ফ্যাবুলাস। আমি এই দৃশ্যটা দেখার জন্য একদম তোড়পে উঠেছিলাম, সত্যি কোনো ইয়ার্কি নয়। এই দৃশ্যটা এতটা মনোরম দৃশ্য আর হতে পারে না। আমি এরপর আরো কিছু ছবি এখানে অ্যাটাচ করে দেবো। তো দেখতেই পাচ্ছ এতটা সুন্দর, অতটা উপরে আছে আমরা, প্রায় 50 ফ্লোর। আর ওইটা হয়তো টপেস্ট বিল্ডিং, কারণ ওটা অনেকটাই উঁচু। এরপর কয়েকটা ছবি আমি অ্যাটাচ করে দিচ্ছি আমার সাথে এবং কয়েকটা বিল্ডিংয়ে, তো দেখতে থাকো। ফুল ডিটেলস এর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, বিল্ডিং এর পুরো ডিটেলস একদম উঠে আসছে। তো খুবই সুন্দর জায়গাটা। আর নিচে বিল্ডিং গুলো অবশ্যই ওরা খুবই বড় বিল্ডিং, তবে অনেকটা ছোট লাগছে। মানুষ তো বড্ডই দেখাই যাচ্ছে না দেখতে গেলে, গাড়ি ঘোড়া প্রচন্ডই ছোট। পুরো শহরটার ভিউটা একদম ফ্যাবুলাস। এইদিকে দেখতে দেখতে ব্লগ করতে করতে একটা জিনিস খেয়াল করলাম, যে এই জিনিসটা হচ্ছে কিন্তু টাচ স্ক্রিন। আমি দেখাই, আমি যদি চাই কোনো একটা লোকেশনকে আমি জুম ইন করে দেখবো বা সেই জায়গাটা ডিটেলস আমি চেক করবো, তো এইভাবে আমি আরামসে এখান থেকে জুম ইন করে দেখতে পারি। দেখতে পাচ্ছ অনেকটা বড় স্ক্রিন, আর টাচ স্ক্রিন অবশ্যই। তো আমি যদি চাই অন্য লোকেশনে কিছু সিনারি দেখার জন্য, তো আরামসে আমি এখান থেকে এক্সপ্লোর করতে পারছি। খুবই সুবিধা এইদিকে। আর আমি অবশ্যই এই জায়গাটা একটা ডিসপ্লে আমি দেখাতে চাই। এইদিকে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছ সারাক্ষণ। এটা প্রথমে রাস্তায় যাওয়ার সময় খেয়াল হয়নি, তো এখন এইখান থেকে অনেক কিছু ডিটেলড বিল্ডিং আমি দেখতে পাচ্ছি। আর প্রধানত ভিউটা খুবই সুন্দর, অনেক দূর পর্যন্ত কিন্তু শহর এখানে দেখা যাচ্ছে। দেখো অনেকটাই দূর এটা, এই সাইডেও তাই, অনেকটা দূরের কিন্তু শহর কিন্তু হালকা হালকা দেখা যেতে পাচ্ছে। তো বিল্ডিংটা যতটা বড় ততটাই চারিদিকে খুবই সুন্দর, আর ভিউটা যতটা সুন্দর ততটাই মনোরম। এখানটা ছেড়ে যেতেও ইচ্ছে করছে না।
তো আমি ভিউর মজা নিই, তোমরা কয়েকটা সিনেমেটিক শর্টসে মজা নাও। তো এখন স্কাই ডেকে যা এক্সপ্লোর করা ছিল কমপ্লিট, আমাদের কয়েকটা সিনেমেটিক শর্টস আর একটা ভিডিও আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি। জায়গাটা অপূর্ব, খুবই সুন্দর। আর এখন আমরা চললাম হোটেলে ফ্রেশ হবো, একটু ন্যাপ নেবো, কুইক ন্যাপ তো খুবই দরকার। আর তারপরে আছে ওয়াটার পাপের শো কয়েকটা ক্লিপ আমি লাগিয়ে দিচ্ছি। বাই চান্স যদি আমাদের টিম লেট করে তাহলে ক্লিপ পাবে, ওয়াটার পাপের শো দেখতে পাবে, যেটা আমিও মিস করবো, তোমাদেরকে আমি সেই জায়গাটায় মিস করে ফেলবো। তো একদিকে একটা আফসোস আছে, সবাই যদি তাড়াতাড়ি থাকে তাহলে একদমই সম্ভব ওয়াটার পাপের শোটা। আর দেখেছি এখানকার ট্রেডিশন ওয়াটার পাপের শো। তো চলো দেখা যাক, এখন যাই নিচে। বাই। এর আগের ফুটেজটা দেখলে কত তাড়াতাড়ি লিফটটা তার ডেস্টিনেশন পূরণ করলো। মিনিট কয়েক 20 সেকেন্ড, হয়তো 20 সেকেন্ডের মধ্যে একদম 6th ফ্লোরে ল্যান্ড করে দিল। এরপর আর একটা লিফট নিয়ে যাবো আমরা নিচে গ্রাউন্ড ফ্লোর। ওইখানে গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা বাস থেকে হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে তো যেতে হবে ওয়াটার পাপের শো। আমি বাই চান্স এটা মিস করতে চাই না, বাকিদের জানি না কী রেসপন্স হবে। তো আমি চাইছি যে এই পাপের শোটা যেন তোমাদেরকে আমি স্পেশালি দেখাতে পারি। বাকিদের কোনো পাঞ্চুয়ালিটি নেই, কিন্তু আমি চাই যে এই জায়গাটা পূরণ হোক। তো চলো এখন যাওয়া যাক তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যেতে পারবো ততটাই সুবিধা। কারণ স্নান করে রেডি হয়ে তাড়াতাড়ি রেডি হতে হবে আর চলে যেতে হবে আমাদের ওয়াটার পার্কের শোয়ের উদ্দেশ্যে। তো এখন আর একটা লিফট আছে, তারপরে আমরা সোজা বাসে। তো আমরা পৌঁছে গেছি গ্রাউন্ড ফ্লোরে। এরপর এইদিকে চারিদিকে শপিং মল, আর এইদিকে একটা স্যামসাং এর শোরুম। তো আমরা বাইরে চলে এসেছি, এরপর সোজা বাস দিয়ে সোজা হোটেল। জায়গাটার মধ্যে বর্ণনা দিতে গেলে আমি বলতে চাই যে আমি এতটা রিল্যাক্স ফিল আগে কখনো করিনি কোনো জায়গায় ঘুরতে গিয়ে। তো এটা প্রচণ্ড রিল্যাক্সিং লেগেছে, প্রচণ্ড ভালো তো অবশ্যই লেগেছে। কয়েকটা ছবি তো আমি ভিডিও দেখিয়েছি। এরপর যাওয়া যাক হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি যে শপিংয়ের কথা বলছি, এখানে সব রকম চকলেটস, জুয়েলারিস, বেল্টস, তারপর শুজ, সব রকম আছে আইটেম, চকলেটস অ্যান্ড বেভারেজ সব এখানটায়। তো কেউ যদি চায় যে লিফট করে এসে সোজা এদের শপের মুখে পড়তে হবে, তো শপিংয়ের ব্যাপারটা এদের কাছে খুবই বেশি। কারণ সব জায়গায় শপিং একটা আছেই, আইটেমস এদের কাছে অ্যাভেলেবেল সবসময়, যে সব জায়গায় একটা শপিং ব্যাপারটা আছে। লিফট করে যাওয়া যাক। লিফট করে এসে আমাদের রুম হচ্ছে 417। তো আজকের দিনটা যতটা সুন্দর ছিল, ততটা হেডিও ছিল। কয়েকটা জায়গায় এরা লেট করেছে, তাই জন্য কিছু জিনিস তো মিস করেছি। সন্ধ্যাবেলা পাপের শোটা মিস করতে চাই না। তো দেখি রেডি হয়, এখন ফ্রেশ হয়নি, আবার দেখা হচ্ছে রুম থেকে বেরোনোর সময়। তো চলো এখন রেডি হয়ে গেছি, এরপর যাবো বাসে করে সোজা ওয়াটার পাপের শো। আমরা আশা করছি সবাই এতক্ষণে চলে এসেছে, যেহেতু 6:30 এদের ক্লোজিং টাইম। আমরা এখন বেরোচ্ছি প্রায় 5:30 বেজে গেছে। তো আশা করছি পাপের শোটা মিস করবো না, কিন্তু দেখা যাক কি হয়। এখন যাওয়া যাক, এই লিফটে যাবো। চল লিফট চলে এসেছে, তাড়াতাড়ি যাওয়া যাক।
তো সবাই চলে এসেছে, আমার লেট হয়ে গেছে একটু, তবে কিছুজন এখন আসা বাকি, তাড়াতাড়ি যাওয়া যাক বাসে আগে। আর এই জায়গাটা যেমন আগেও আমি দেখেছি, এটা শপিং এরিয়া, একদম হোটেলের মধ্যেই সব শপিং এর যা হচ্ছে বেশিরভাগ জায়গায় এটাই থাকে। আর এখানে চকলেটস, চিপস অনেক কিছুই আছে, যে চাইবে সেইখান থেকেই চকলেট শপিং করে নেবে। তো আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ বাস এবার হয়তো ছেড়ে দেবে, কারণ লেট করলে এটা পুরোপুরি মিস হবে। তো কেউ চায় না লেট করবো, আমরাও চাই না অবশ্যই যে আমরা এটা লেট করি। তো চলো যাওয়া যাক, বাসে গিয়ে একবার নেমে তোমাদের এই ডিটেলসগুলো আমি জানাচ্ছি। তো আমরা এখন রিচ করে গিয়েছি পাপেট শোতে। এবার এইদিকে এন্ট্রি, আর এন্ট্রি আগে ওরা টিকিট কাটতে গেছে, তো টিকিট কেটে কালেক্ট করে আমাদেরকে দেবে। তার সাথে ওরা একটা কোক হ্যান্ড ওভার করেছে, খুব ভালোই ট্যুর, আর খুব ভালোই যত্ন সহকারে আমাদের সবকিছুই দেখাচ্ছে। ওদেরই প্রায় দায়িত্ব, ওদেরই সব প্রায় ওদেরই কাছাকাছি যে। আর এখন এন্ট্রি করা যাক, চলো এন্ট্রি করে দেখাই কতক্ষণ লাগে, কারণ 6:30টায় নাকি এন্ট্রি ক্লোজ, আর প্রায় 6:30 বাজতেই চললো। যাওয়া যাক। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এন্ট্রি, আর এইদিকে হচ্ছে বুকিং। এখানে বুকিং করার পর এইদিকে যেটা হবে সেটা হচ্ছে এন্ট্রি। এইদিকে এন্ট্রি করার পর তোমরা পাপেট শো দেখতে পাবে। তো এখন সময় হয়ে গেছে, আমাদেরও প্রায় ঢুকতে হবে পাপেট শোতে। তো আমাদের যে গাইড আছে সে এখন গিয়েছে টিকিট কালেক্ট করতে। এবার যাই, দেখা যাক ভেতরে কী কী শো দেখতে পারি। তো তোমাদের ভেতরে একদম পুরো পারফরমেন্স থেকে দেখা যাচ্ছে। তো আমরা পুরো অন টাইমে এসেছি, এখনো শো আরম্ভ হয়নি, এখন শো আরম্ভ হবে। তুই কিছু বলতে চাস? এখন আমরা ওয়াটার পাপেট শো দেখছি, মানে দেখবো আর কি। একদম এখনো সিনেমা শুরু হয়নি। হলের মতো ফিল। তো এইদিকে দেখতে পাচ্ছি এইদিকে স্টার্ট হবে, আর চলো দেখা যাক। Này bà con ơi, tôi gia đình có phải xưng danh không? Không xưng danh thì ai biết là Chỉ có tên tôi là gì nào? là tên. Tuyệt rồi. এই ওয়াটার পাপেট সম্বন্ধে, শো সম্বন্ধে আমি কিছু বলেছি, তবে এর আগে কয়েকটা ক্লিপ আমি অ্যাড করে দিয়েছিলাম, তো তোমরা দেখে হয়তো মজা পেয়েছো। কিন্তু অনেক বড় লম্বা, অনেক সময় ধরে এটা চলবে। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনার করার পর যাব হোটেলের পর কালকে যে মেনু রয়েছে সেটা আমি তোমাদের কালকে বলে দেবো। তো এখন যাই ডিনারে। আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাতে চাই। আমি প্রথমে ক্লিপটা দেখাই, তো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, কিছু একটা কমন জিনিস এখানে কি দেখতে পাবে। দেখো কি কি জিনিস কমন পাচ্ছ, কারণ আমি এরপর বলছি যে ব্যাপারটা কি। এখন তো গাড়ি কমে গেল, তবে তবে এইখানে প্রায়শই মানুষ স্কুটি, বাইক এইসবই ব্যবহার করে। কার খুবই আছে তা নেই, কিন্তু স্কুটি ব্যবহার খুবই বেশি। কারের ব্যবহারও আছে তা নয় যে নেই। আর বেশিরভাগই মানুষ এখানে রাস্তায় বিজনেস, আর খুবই একটা বিজনেস সেন্ট্রিক কান্ট্রি। তো বেশিরভাগই যে আর্থিক দিক থেকে বেশি গেলে যা হয়, বিজনেস সেন্ট্রিক কান্ট্রি।
তো এইদিকে মানুষ বেশিরভাগই আর দেখছেই, আমি দেখাতে চাই এই কতটা স্কুটি ক্রেজ। পুরো রাস্তায় স্কুটিতে ভরা প্রচন্ড পরিমাণে, প্রায় যা বললো যে 13 মিলিয়ন স্কুটি ইউজার্স এখানে, মানে 13 মিলিয়ন লোক এখানে স্কুটি চালায়, আর প্রায় কাছাকাছি 1 মিলিয়ন টু 2 মিলিয়ন এখানে কার ওনার্স। তো প্রায় 1 কোটি 1.5 কোটি লোক তো শুধু স্কুটি চালাচ্ছে সারাদিন, শুধু স্কুটি আর স্কুটি। আমাদের বাস এখন ওই দিকে ছাড়বে, তো আমি এই বাসের দিকে যাই। বাস থেকে যাওয়ার পর ডিনার ইন্ডিয়ান রেস্টুরেন্টে, তো যেটা আমি আগেই জানিয়েছি। তো এখন আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে, পেছনে আমার হচ্ছে রেস্টুরেন্ট। তো এরপর যাই ওখানে ডিনারটা করি। এখন সবে 7টা, তবুও ডিনার টাইম হয়ে গেছে, এরপর হোটেলে ঢোকাবে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, প্ল্যান একটু স্লাইড চেঞ্জ হয়েছে। সবাই এখন এত তাড়াতাড়ি করে খেতে চাইছে না, তো সবাই বলছে যে একটু ঘুরবো শহরটা, দেখবো। তো চলো একটু শহরটা ঘুরে দেখা যাক। আর এইদিকে বেশি ফ্রুটস অ্যান্ড স্যালাডস আইটেমস খুবই বেশি। শহরটা তো খুবই সুন্দর, তা নয়, স্যালন্স আদার সব কিছু এখানে আছে। তো আমরা বেসিক্যালি যে লোকেশনে আছি সেটা বেশি হচ্ছে রেস্টুরেন্ট সেন্ট্রিক। এখানে শপিং করা তেমন কিছু নেই, চারিদিকে শুধু রেস্টুরেন্ট। সামনে একটা ব্যাংক আছে, আর বাকি বেশিরভাগই সব রেস্টুরেন্ট আর জায়গা আছে। চলো এখন লাইনে দাঁড়িয়ে পড়ে যাক, কারণ খাওয়া হয়ে গেছে শুরু, সবাই নিতে লেগেছে। তো এখন ডিনার কমপ্লিট, আর এখন যাবো হোটেলে। এই ভিডিওটাকে এখন এখানে সমাপ্ত করছি। ডে 1 ডে 2 ব্লগ একসাথেই আসবে, স্পঞ্জ করে আসবে, যাতে যে ভিডিও লেন্থ হয় সেটা যেন অনেকটা হয়, আর বুঝতে যেন সহজ হয় যে কীভাবে আমি অ্যারাইভ করেছি আর কি কি প্রসিজার আছে সব কিছু ব্যাপারে। কারেন্সি ডিটেলস আমি কালকে অবশ্যই ব্লগে দেবো। তো সামহাও আমি ব্লগটা দেখতে দেখতে এটা বুঝলাম যে আমার আগের ক্লিপটা অর্ধেকের বেশি রেকর্ড হয়নি, কারণবশত কিছু একটা প্রবলেম হয়েছিল। তো আমি এটাই জানাতে চাই যে কালকে আমি কারেন্সি ডিটেলস এবং যে ব্লগ ডিটেলস যা আছে, কালকে যাচ্ছি একটা ব্যাম্বু সামথিং মিউজিয়াম, যেখানে ব্যাম্বু দিয়ে টি শার্টস, ক্লোথস অনেক আইটেম করা হয়। তো সেইগুলো দেখতে প্রথমত, আর তারপর যাচ্ছি একটা টানেল, যেটা শাহরিয়ার বলেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক।